অ্যাম্বুলেন্স চাপা পড়ার মতো বরাত বুঝি আর হয় না। মোটর চাপা পড়া গেল আর অ্যাম্বুলেন্স আসার জন্য তর সইতে হলো না। যাতে চাপা পড়লাম তাতেই চড়ে হাসপাতালে চলে গেলাম। এর চেয়ে মজা কী আছে? ভাগ্যের যোগাযোগ বুঝি একেই বলে। অবশ্যই ক্বচিৎ এরূপ ঘটে থাকে। সকলের বরাত তো আর সমান হয় না। অবশ্যই এর চেয়েও অ্যাম্বুলেন্স চাপা পড়ার চেয়েও আরও বড় সৌভাগ্য জীবনে আছে। তা হচ্ছে রেডিওয় গল্প পড়তে পাওয়া। দুর্ভাগ্যের মতো সৌভাগ্যরাও কখনো একলা আসে না। রেডিওর গল্প আর অ্যাম্বুলেন্স চাপা এই দুটো পড়াই একযোগে আমার জীবনে এসেছিল। সেই কাহিনী বলছি। কোন পুণ্য বলে রেডিওয় গল্প পাঠের ভাগ্যলাভ হয় আমি জানি না। পারতপক্ষে তেমন কোনো পুণ্য আমি করিনি, অন্তত আমার সজ্ঞানে তো নয়। তবু হঠাৎ রেডিও অফিসারের আমন্ত্রণ পেয়ে চমকাতে হলো। আমন্ত্রণ এবং চুক্তিপত্র একসঙ্গে গাঁথা, দক্ষিণা পর্যন্ত বাঁধা, শুধু আমার সই করে স্বীকার করে নেওয়ার অপেক্ষা কেবল। এমনকি রেডিওর কর্তারা আমার পঠিতব্য গল্পের নামটা পর্যন্ত ঠিক করে দিয়েছে, সর্বমত্যন্তম। এই নাম দিয়ে এই শিরোনামার সঙ্গে খাপ খাইয়ে গল্পটা আমায় লিখতে হবে। তা আমার মতো একজন লিখিয়ের পক্ষে এ আর এমন শক্ত কি? আগে গল্প লিখে পরে নাম বসাই, এ না হয় আগেই নাম ফেঁদে তারপরে গল্পটা লিখলাম। ছেলে আগে না ছেলের নাম আগে, ঘোড়া আগে না ঘোড়ার লাগাম আগে। কারো কারো কাছে সেটা সমস্যার রূপে দেখা দিলেও একজন লেখকের কাছে সেটা কোনো প্রশ্নই নয়। লাগামটাই যদি আগে পাওয়া গেল, তার সঙ্গে ধরে বেঁধে একটা ঘোড়াকে বাগিয়ে আনতে আর কতক্ষণ। প্রথমেই মনে হলো সবার আগে সৌভাগ্যের কথাটা শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে জানিয়ে ঈর্ষান্বিত করাটা দরকার। বেরিয়ে পড়লাম রাস্তায়। বন্ধুবান্ধব, চেনা অচেনা, জানি চিনি, সন্দেহজনক যাকেই পথে পেলাম পাকড়ে দাঁড় করিয়ে এটা সেটা এ কথা সে কথার পর এই রোমাঞ্চকর কথাটা জানিয়ে দিতে দ্বিধা করলাম না। অবশেষে পই পই করে বলে দিলাম, শুনো কিন্তু এই শুক্রবারের পরের শুক্রবার 5:30টায়। শুনে বলবে আমায় কেমন হলো। শুনবো বই কি, তুমি গল্প বলবে আমরা শুনবো না তাও কি হয়? রেডিও কেনা তবে কার কেন? তবে কি রেডিওটা কদিন থেকে আমাদের বিকল হয়ে রয়েছে। কে বিগড়ে দিয়েছে বোঝা যাচ্ছে না ঠিক। গিন্নির সন্দেহ অবশ্যই আমাকেই। যাক, এর মধ্যে সেটা সারিয়ে ফেলবো তখন। তুমি গল্প পড়ছো সেটা শুনতে হবে তো। একজনের আপ্যায়িত জবাব পেলাম। আরও কজন তো আমার কথা বিশ্বাসই করতে পারেন না। বলো কি, আরে শেষটা তুমিও, তোমাকে ওরা গল্প পড়তে দিলে? দিনকে দিন কি হচ্ছে কোম্পানির, আর কিছু বোধহয় পাচ্ছে না ওরা, নইলে সেটা তোমাকেও। ছি ছি ছি, অধঃপতের বাকির কি রইল হে। না, এইবার দেখবে অল ইন্ডিয়া রেডিও উঠে যাবে, আর বিলম্ব নেই। বন্ধুবড় মন্তব্য শুনে বেশ দমে গেলাম। তথাপি আমতা আমতা করে বললাম, রেডিওর আর দোষ কি দাদা? খোদার দান। খোদা যখন দেন ছপ্পর ফুঁড়ে দিয়ে থাকেন। জানো তো, এটাও তেমনি আকাশ ফুঁড়ে পাওয়া। হঠাৎ এই আকাশ বাণী লাভ। আচ্ছা শুনবো খন, তুমি যখন এত করে বলছো। অ্যাসপিরিন, স্মেলিং সল্ট এসব হাতের কাছে রেখেই শুনতে হবে। তোমার গল্প পড়লে তো সত্যি বলছি, কিছু মনে করো না, আমার মাথা ধরেছে। শুনলে কি ফল হবে কে জানে। মুখ বিকৃত করে বন্ধুটি জানিয়ে গেলেন। তবু আমি নাছোড়বান্দা। পথে ঘাটে যাদের পাওয়া গেল না তাদের বাড়ি ধাওয়া করে খবরটা দিলাম। কিন্তু কী আশ্চর্য, উক্ত শুক্রবারে সেই মুহূর্তে সকলেই শশব ব্যস্ত। কারো ছেলের বিয়ে, কারো মেয়ের পাকা দেখা, কারো আবার কিসের যেন এনগেজমেন্ট, কাউকে খুব জরুরি দরকারে কলকাতার বাইরে যেতে হচ্ছে। এমনি কত কী কাণ্ডে সেই দণ্ডে সবাই বিজড়িত। রেডিওয়ে কর্ণপাত করার কারো ফুরসত নেই। কী মুশকিল দেখো দেখি। আমি গল্প বলবো, কেউ শুনবে না, আমার জানাশোনারা শুনতে পাবে না। এর চেয়ে দুঃখ আর কী আছে? আমার গল্প পড়ার দিনটিতেই যে সবার এত গোলমাল আর জরুরি কাজে জুটবে তাকে জানতো। আর তাছাড়া রেডিওর সময়টাতেই তারা কেন যে এত ভেজাল জোটায় আমি তো ভেবে পাই না। পূর্বজন্মের তপস্যার পুণ্য ফলে রেডিওকে যদি ঘরে আনতে পেরেছিস তাই নিয়ে দিনরাত মশগুল থাক, তা না। অন্তত প্রোগ্রামের ঘণ্টায় যে কখনো কক্ষচ্যুত হতে নেই এ কথাও কি তোদের বলে দিতে হবে? আর সব তালে ঠিক আছিস, কেবল রেডিওর ব্যাপারে তোরা আনরেডি, সব তোদের উল্টোপাল্টা। সত্যি আমার ভারী রাগ হতে লাগলো। অবশ্যই ওদের কেউই আমাকে আশ্বাস দিতে কসুর করলো না যে যত ঝামেলাই থাক, যেমন করে হোক আমার গল্পটার সময় অন্তত ওরা কান খাড়া রাখবে। যত কাজই থাক না, এটাও তো একটা কাজের মধ্যে, বন্ধুর প্রতি কর্তব্য তো। এমনকি কলকাতার বহির্গামী সে বান্ধবটিও ভরসা দিয়ে গেলেন যে ট্রেন ফেল করার আগের মিনিট পর্যন্ত কোনো চুল ছাঁটা সেলুনের সামনে দাঁড়িয়ে যতটা পারা যায় আমার গল্পটা শুনে তবেই তিনি রওনা দেবেন।
সবাইকে ফলো করে জানিয়ে ফিরে এসে গল্পটা ফলাতে লাগা গেল। সর্বমত্যন্তম এর সঙ্গে জুত মতো মজবুত মতো একটা কাহিনীকে জুড়ে দেওয়াই এখন কাজ। কিন্তু ক্রমশ দেখা গেল কাজটা মোটেই সহজ নয়। গল্প তো কতই লিখেছি, কিন্তু এই ধরনের গল্প কখনো লিখিনি। ছোট্ট একটুখানি বীজ থেকে বড় বড় মহিরুহ গজিয়ে ওঠে, লোকে বলে থাকে। আমি নিজের চোখে কখনো দেখিনি বটে, তবে লোকের কথা অবিশ্বাস করতে চাইনি। তবুও একথা আমি বলবো যে গাছের বেলা তা হয়তো সত্যি হলেও একটুখানি বীজের থেকে একটা গল্পকে টেনে বার করে আনা দারুণ দুঃসহ ব্যাপার। শিবরাম চক্রবর্তীর গল্প একটি বেতার ঘটিত দুর্ঘটনা, এই গল্পের পার্ট 1 এতক্ষণ অবধি পড়ছিলাম। পরের এপিসোডে এই গল্পের পার্ট 2 আমরা আপলোড করব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং রেগুলার ফলো করতে থাকুন এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।